বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল, সবার জন্য শুভকামনা। আমার প্রিয় ছাত্রীরা, আমার আজকের অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আমি শবনম আক্তার, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আমি আজকে আমার অনলাইন ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব স্বাধীনতার নিয়ে। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম আইন সম্পর্কে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব স্বাধীনতা নিয়ে। তো আসো যে আজকে আমরা আলোচনা করি স্বাধীনতা কি। স্বাধীনতা আমাদের প্রতিটি মানুষের কাম্য। সবাই আমরা স্বাধীন চাই, স্বাধীনতা চাই। এমনকি পাখিও সে স্বাধীনভাবে মুক্ত আকাশে উড়ে বেড়াতে চায়। এই জন্য কবি বলেছেন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় গো, স্বাধীন কে বাঁচিতে চায়। তো আমরা আসলে সবাই স্বাধীনতা চাই, কিন্তু স্বাধীনতার সঠিক সংজ্ঞা যদি আমরা নিরূপণ করতে না পারি, তাহলে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতার মধ্যে আমরা পার্থক্য করতে পারবো না। আমাদের সমাজ হয়ে উঠবে বিষময়। আমরা চাই সবাই শান্তিপূর্ণভাবে পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে আমরা সবাই বসবাস করতে চাই। তবেই তো আমাদের এই পৃথিবীটা শান্তিপূর্ণ হবে, এই পৃথিবীটা মানুষের বসবাসের উপযোগী হবে। তো স্বাধীনতার শাব্দিক অর্থকে আমরা যদি ব্যাখ্যা করি, তাহলে আমরা দেখি স্বাধীনতার ইংরেজি শব্দ লিবার্টি। শব্দটি এসেছে ল্যাটিন মূল শব্দ লিবার থেকে। লিবার শব্দের অর্থ হচ্ছে স্বাধীন। সুতরাং শব্দগত অর্থে স্বাধীনতা বলতে বোঝায় স্বাধীনতা, অর্থাৎ ব্যক্তির ইচ্ছা মতো যা খুশি করতে পারবেন। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে অবাধ স্বাধীনতার কোনো স্বীকৃতি নেই। অবাধ স্বাধীনতা, এই অবাধ স্বাধীনতা আরেকজনের স্বাধীনতাকে হরণ করতে পারে এবং পরবর্তীতে আমার স্বাধীনতা বিঘ্নিত হতে পারে। সুতরাং স্বাধীনতার একটা মানদণ্ড যদি আমরা নির্ধারণ করি, তাহলে সেই স্বাধীনতা আমরা সবাই ভোগ করতে পারবো, আমরা কেউই বঞ্চিত হব না। আমরা শান্তিপূর্ণ জীবনের প্রত্যাশা নিয়েই কিন্তু আমরা স্বাধীনতার সংজ্ঞায়ন করার চেষ্টা করব। তো প্রথমে আমরা আসি টি.এইচ. গ্রিনের প্রসঙ্গে। টি.এইচ. গ্রিন কি বলেছেন, যে স্বাধীনতা হচ্ছে উপভোগ করার উপযোগী কোনো কিছু করা বা উপভোগ করার বাস্তব ক্ষমতা। রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকিনি বলেছেন, স্বাধীনতা বলতে সর্বপ্রকার বাধা নিষেধের অনুপস্থিতিকে বোঝায় না, বরং অযৌক্তিক বাধা নিষেধের পরিবর্তে যৌক্তিক বাধা নিষেধের উপস্থিতি বোঝায়। তো আমরা দেখতে পাচ্ছি তাহলে যে স্বাধীনতাকে আমরা যা খুশি তাই করতে পারবো না। স্বাধীনতা যা খুশি তাই করতে আমরা পারবো না। আমরা এমন কিছু বাধার সম্মুখীন হব যেটা আসলে যৌক্তিক বাধা, যেটা অর্থাৎ আমাদের বুঝতে হবে যে কোনটা যৌক্তিক। এই যে আমরা অনেক সময় দেখো যে বাবা মা আমাদেরকে বলে যে এটা করো না, ওটা করো না, আমরা খুব বিরক্ত বোধ করি যে সব কিছুতে কেন না হবে। অর্থাৎ সব কিছুতে না হবে না, অর্থাৎ যেটা যৌক্তিক না, সেই যৌক্তিক নাটা আমাদের মানতে হবে, সেটা আমাদেরই কল্যাণে। তো আমাদের কোনটা যৌক্তিক কোনটা অযৌক্তিক আমাদের বুঝতে হবে, যে কোন অযৌক্তিক নাটা আমরা মেনে চলবো, কোন অযৌক্তিক নাটা আমরা উপেক্ষা করব। এরপরে আমরা দেখি যে অধ্যাপক লাস্কি যেটা বলেছেন, স্বাধীনতা বলতে আমি বুঝি সেসব সামাজিক পরিবেশ যার উপর কোনো বাধা নিষেধ নেই এবং যা আধুনিক সভ্যতায় ব্যক্তিগত স্বাধীনতার নিশ্চয়তা স্বরূপ। তিনি আরও বলেছেন, স্বাধীনতা বলতে আমি বুঝি সেই পরিবেশ যাতে মানুষ আত্মোন্নতি করতে যথেষ্ট সুযোগ সুবিধা পায় এবং সে পরিবেশ রক্ষা হেতু অদম্য আগ্রহ প্রকাশ করে। এরপরে হারবার্ট স্পেন্সার বলেছেন, স্বাধীনতা বলতে ইচ্ছামতো কাজ করাকে বোঝায়, যদি উক্ত কাজের দ্বারা অন্যের স্বাধীনতার কোনরূপ বাধা সৃষ্টি না, অন্যের স্বাধীনতা ভোগের ক্ষেত্রে কোনরূপ বাধা সৃষ্টি না করে। তো আমরা আরেকটা দেখি সংজ্ঞায়, যে আর্নেস্ট বার্গার বলেছেন, প্রত্যেকের স্বাধীনতার প্রয়োজনীয়তা সকলের স্বাধীনতা প্রয়োজনের দ্বারা অবশ্যই নিয়ন্ত্রিত ও সীমাবদ্ধ হওয়া আবশ্যক। অর্থাৎ আমাদের স্বাধীনতার ক্ষেত্রটা যদি অনিয়ন্ত্রিত হয়ে যায়, তাহলে সেই অনিয়ন্ত্রিত স্বাধীনতা
যেটা আমরা বলি যে যা ইচ্ছা তাই করা, যা ইচ্ছা তাই করো না, অর্থাৎ অনিয়ন্ত্রিত স্বাধীনতা কিন্তু আমাদের সমাজে একটা ব্যাপক বিপর্যয় আনতে পারে। তাহলে আমরা যাতে সবাই স্বাধীনতা ভোগ করতে পারি, সবাই স্বাধীনতার সাথে সাথে আমরা একটা শান্তিপূর্ণ জীবন যাপন করতে পারি, আমাদের সব ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, আমাদের বৃহত্তর জাতীয় স্বার্থ যাতে অক্ষুণ্ণ থাকে, সেজন্য আমরা স্বাধীনতার প্রকৃত সংজ্ঞা উপলব্ধি করতে পারবো, উপলব্ধি করার চেষ্টা করব, যাতে করে আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা দেখি স্বাধীনতার রক্ষা কবচ কী, অর্থাৎ আমাদের সবারই যাতে স্বাধীনতা রক্ষিত হয়, আমরা যাতে আমাদের যৌক্তিক ইচ্ছাগুলোকে আমরা পূরণ করতে পারি, আমাদের জীবনের যে অবশ্য পালনীয় যে কর্তব্যগুলো সেগুলো আমরা পালন করতে পারি, আমাদের জীবনের যা কিছু ভালো কাজ যাতে আমরা স্বাধীনভাবে করতে পারি, সেজন্য আমাদের কিছু রক্ষা কবচ থাকা দরকার। অর্থাৎ স্বাধীন সভ্য সমাজের একটা অনিবার্য উপাদান হচ্ছে স্বাধীনতা। সুতরাং এই আইনকে আমাদের কিছু আইন থাকতে হবে যা আমাদের স্বাধীনতা রক্ষা কবচ হিসাবে কাজ করবে, বা কিছু উপাদান আমাদের থাকতে হবে। তাহলে আমরা দেখি যে প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীনতা রক্ষার জন্য আইন ছাড়াও আরও কতগুলো বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। এই ব্যবস্থাগুলোকে স্বাধীনতা রক্ষা কবচ বলে অভিহিত করা হয়। যেমন লাস্কি বলেছেন, সংরক্ষণের বিশেষ ব্যবস্থা ব্যতিরেকে অধিকাংশ লোক স্বাধীনতা লাভ করতে পারে না। স্বাধীনতার গুরুত্বপূর্ণ রক্ষা কবচগুলো নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি। প্রথমত হচ্ছে সংবিধান। আমরা জানি যে সংবিধান কাকে বলে, যে সংবিধান হচ্ছে রাষ্ট্রের কতগুলো মৌলিক রীতিনীতি যার আলোকে একটি রাষ্ট্র পরিচালিত হয়। সুতরাং এই সংবিধানে মৌলিক অধিকারগুলো যদি লিপিবদ্ধ করা হয় এবং সেসব অধিকার ভঙ্গের বিরুদ্ধে যদি শাসনতান্ত্রিক প্রতিবিধানের যথার্থ ব্যবস্থা করাকে অনেকে স্বাধীনতার গুরুত্বপূর্ণ রক্ষা কবচ বলে মনে করে। আমরা দেখি যে বিশ্বের সর্বপ্রথম স্বাধীনতার অর্থাৎ মৌলিক অধিকারগুলো লিপিবদ্ধ হয় কোন সংবিধানে, সেটা হচ্ছে বিশ্বের সর্বপ্রথম মৌলিক অধিকারে লিপিবদ্ধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সে একটা আদর্শ মডেল হিসেবে পৃথিবীতে, যে একটা আদর্শ সংবিধানের মডেল হিসেবে কিন্তু বিশ্বে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের মর্যাদা লাভ করেছে। অর্থাৎ আমরা দেখেছি যে কোথাও যদি আমরা দেখি যে স্বাধীনতার যে বিষয়টা, সেটা যদি আমাদের সিকিউর করতে হয়, স্বাধীনতাকে যদি সুরক্ষিত রাখতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের মৌলিক অধিকারের নিশ্চয়তা দিতে হবে। অর্থাৎ মৌলিক অধিকারের এই নিশ্চয়তাটা যদি আমাদের সাংবিধানিকভাবে স্বীকৃত হয়, তাহলে আমরা বলতে পারি এটা আমাদের স্বাধীনতার রক্ষা কবচ হিসেবে কাজ করতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হবে, যে এই অধিকারগুলো ভঙ্গ হচ্ছে কিনা সে বিষয়ে যথেষ্ট সতর্ক দৃষ্টি রাখতে হবে। কোনো সময় সরকার যদি উক্ত অধিকার ভঙ্গ করে, তবে জনগণ সাংবিধানিক উপায়ে নিজেদের অধিকার রক্ষার জন্য আদালতে শরণাপন্ন হতে পারে। অর্থাৎ মৌলিক অধিকার যদি কোনো কারণে লঙ্ঘিত হয়, তাহলে আমরা কি করতে পারবো, সেগুলোর জন্য আমরা আদালতে শরণাপন্ন হতে পারবো। সেই অধিকার কিন্তু আমাদের রয়েছে। এরপরে হচ্ছে যে স্বাধীনতার রক্ষা কবচ হিসেবে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ উপাদানের কথা বলতে পারি, সেটা হচ্ছে আইন। আইন স্বাধীনতার অন্যতম একটি রক্ষা কবচ। আইনের মাধ্যমেই স্বাধীনতা রক্ষা হয়। অর্থাৎ আমরা দেখেছি যে কোনো কারণে মানুষের যদি স্বাধীনতা লঙ্ঘন হয়, তাহলে মানুষ কি করতে পারে, আইনের আশ্রয় নিতে পারে। কোনো ব্যক্তি বিশেষের স্বাধীনতা ক্ষুণ্ণ বা বিপন্ন হলেই সে কি করতে পারে, সে আইনের আশ্রয় নিতে পারে। অর্থাৎ রাষ্ট্রীয় আইন স্বাধীনতার রক্ষার একটা পূর্ব শর্ত। জন লক সেখানে বলেছেন যে যেখানে আইন নেই
সেখানে স্বাধীনতাও নেই। অর্থাৎ অনেক সময় আমরা কি বলে থাকি যে উফ, এত আইন কানুন, এটা আমার একেবারে স্বাধীনতা রক্ষা মানে লঙ্ঘন করছে। আসল কথা হচ্ছে যে আমরা যদি আইন যদি আমাদের না বিদ্যমান থাকে, তাহলে কিন্তু আমাদের স্বাধীনতাও থাকবে না। এবার হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ। সরকারের কার্যাবলী পরিচালনার জন্য আমরা জানি যে একটা রাষ্ট্রে একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সরকার। সেই সরকারের আবার কি রয়েছে, 3টি বিভাগ আছে। সেই অর্থাৎ সরকারের যাবতীয় কার্যাবলী সুসম্পন্ন করার জন্য একটা সরকারকে কি করা হয়, 3টা ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে কি, আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ। তাহলে এই আইন বিভাগ যদি আইন প্রণয়ন করে, তাহলে শাসন বিভাগকে কি করতে হয়, সেই আইনগুলোকে বাস্তবে রূপায়ণ করার, অর্থাৎ বাস্তবায়ন করার কাজটা কে করে থাকে, শাসন বিভাগ করে থাকে। তাহলে আমরা দেখি যে আইন বিভাগ আইন প্রণয়ন করে থাকে, সে আইন বাস্তবায়ন করে থাকে কে, শাসন বিভাগ। কিন্তু শাসন বিভাগ এই বাস্তবায়নের কাজগুলোকে যদি শাসন বিভাগ এই কাজগুলোকে আইনি ব্যাখ্যা কে দেবে, বিচার বিভাগ দেবে। অর্থাৎ আইন প্রণয়ন একটা বিভাগের কাজ, শাসন পরিচালনা করা একটা বিভাগের কাজ। কিন্তু কেউ যদি এই প্রণীত আইন বিরোধী কোনো কাজ করেই ফেলে, তখন তাকে বিচারের আওতায় এনে শাস্তি প্রদান করার কাজ হচ্ছে বিচার বিভাগের। এরপর আমরা দেখি আইনের অনুশাসন। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর মতে আইনের অনুশাসন হচ্ছে স্বাধীনতার রক্ষা কবচের অন্যতম একটা উপায়। অর্থাৎ আইনের অনুশাসন যদি না থাকে, তাহলে তারা বলেছেন যে আইনের অনুশাসন যদি না থাকে, তাহলে সেখানে স্বাধীনতা রক্ষা হবে না। তাহলে আইনের অনুশাসন বলতে আমরা কি বুঝি? আইনের প্রাধান্য, অর্থাৎ আইনের অনুশাসন মানে হচ্ছে সেখানে কি থাকবে, আইনের প্রাধান্য থাকবে। অর্থাৎ যেই দেশে যে আইন প্রচলিত আছে, সেই প্রচলিত আইনের আওতায় কি করতে হবে, শাসন করতে হবে। আইনের চোখে সবাই সমান, অর্থাৎ আইন সার্বজনীন। ছোট বড়, ধনী গরিব নির্বিশেষে সবাই কি করবে, আইনের আওতায় আসবে। অর্থাৎ যেই অন্যায় করুক না কেন, তাকে প্রচলিত আইন অনুযায়ী তাকে বিচারের আওতায় আনতে হবে। আইনের প্রাধান্য থাকার ফলে সরকারও কি করবে না, বেআইনিভাবে কারো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। আবার সবাই যেহেতু আইন সার্বজনীন, সেই জন্য সবাই কি করতে পারবে, সমানভাবে এই স্বাধীনতা ভোগ করতে পারবে। এরপরে আরেকটা আমরা দেখি যে উল্লেখযোগ্য, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে কি, বিচার বিভাগের স্বাধীনতা। আমরা কি বলেছিলাম যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ অনুযায়ী আইন বিভাগ আইন প্রণয়ন করবে, শাসন বিভাগ সেই অনুযায়ী শাসন কার্যক্রম পরিচালনা করবে। আর আইন বিভাগ এবং শাসন বিভাগের কার্যের ব্যত্যয় ঘটিয়ে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে, কোনো অন্যায় করে, অপরাধ করে, বেআইনি কাজ করে, তাহলে তাকে বিচারের আওতায় আনবে বিচার বিভাগ। কিন্তু এক্ষেত্রে বিচার বিভাগকে যদি যথেষ্ট স্বাধীনতা না দেওয়া হয়, অর্থাৎ তার প্রচলিত তার বিধি মোতাবেক তাকে যদি তার বিচার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বাধা দেওয়া হয়, তাহলেও কিন্তু কি হতে পারবে না, স্বাধীনতা রক্ষা হবে না। তাহলে এক্ষেত্রে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ মুক্ত হয়ে স্বাধীনভাবে তার উপরে অর্পিত কাজগুলো পরিচালনার ক্ষেত্রে তাকে স্বাধীনতা দিতে হবে। তাহলে বিচার বিভাগের স্বাধীনতা হচ্ছে স্বাধীনতার একটা গুরুত্বপূর্ণ রক্ষা কবচ। এরপরে হচ্ছে দায়িত্বশীল সরকার। দায়িত্বশীল সরকারকে স্বাধীনতার একটি গুরুত্বপূর্ণ রক্ষা কবচ বলে বিবেচনা করা হয়। এরূপ শাসন ব্যবস্থায় একাধিক রাজনৈতিক দলের অস্তিত্ব থাকার ফলে সরকারি দল কখনো স্বৈরাচারী হতে পারে না।
আইভর জেনিংস বলেন, দায়িত্বশীল সরকারের যেখানে বিরোধী দল সরকারকে সমালোচনা করতে পারে সেখানে স্বাধীনতা অব্যাহত থাকে। অর্থাৎ যে আমরা যে বলি যে বহুদলীয় গণতন্ত্র, অর্থাৎ যেখানে কি থাকবে যে অনেকগুলো দল কার্যকর থাকবে। একটা দল যদি কোনো কিছু করে তাহলে সে সবসময় সতর্ক থাকবে যে তাকে সমালোচনার সম্মুখীন হতে হবে। তো সেই ক্ষেত্রে তার কার্যক্রমগুলো নিয়ন্ত্রণের মধ্যে থাকে, অর্থাৎ সে অনিয়ন্ত্রিত কোনো পদক্ষেপ গ্রহণ করে না। সে সবসময় সমালোচনার ভয় করে এবং সেক্ষেত্রে সে সতর্কতার সাথে তার কাজগুলো করে। তাহলে একটা দায়িত্বশীল সরকার একটা জাতির বা একটা দেশের নাগরিকদের স্বাধীনতার ক্ষেত্রে স্বাধীনতা বজায় রাখার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আসি শিক্ষার হার বৃদ্ধি। যে জাতি আমরা জানি যে আমরা বলে থাকি যে শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। কারণটা হচ্ছে আজকের এই উন্নত যুগে, অর্থাৎ আমাদের যে উত্তর আধুনিক যুগ বলবো আমরা, শুধু আধুনিক না, এই যে উত্তর আধুনিক যুগে আজকে বিশ্বের সমস্ত মানুষ তারা পাশাপাশি একটা প্রতিযোগিতার অবস্থানে আছে। অর্থাৎ কে কোন জাতি কার চাইতে অনেক অগ্রসর হবে, অনেক উন্নত হবে, তার একটা প্রতিযোগিতা চলছে। তাহলে প্রতিযোগিতাকে আমরা সবসময় নেগেটিভ অর্থে দেখবো না, প্রতিযোগিতা ভালো প্রতিযোগিতা, আমরা ভালো কাজে প্রতিযোগিতা করতেই পারি, তাই না? তো সেক্ষেত্রে আমরা দেখি যে জাতি যত শিক্ষিত হচ্ছে, আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে, বিজ্ঞান মনস্ক জাতি হিসেবে গড়ে উঠছে, সেই জাতি কিন্তু তত সারা বিশ্বর আন্তর্জাতিক পরিমণ্ডলে তারা উন্নত জাতি হিসেবে বিবেচিত হচ্ছে বা উন্নত জাতির র্যাঙ্কিংটা তারা পাচ্ছে, তাই না? তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীনতা রক্ষাকল্পে শিক্ষার হার বৃদ্ধি করা দরকার। যেমন অধ্যাপক লাস্কি বলেছেন যে স্বাধীনতাকে উপলব্ধি ও উপভোগ করার জন্য জনগণের সার্বজনীন শিক্ষার উপরে বিশেষ গুরুত্ব আরোপ করা দরকার। তার মতে শুধু শিক্ষার প্রসারই যথেষ্ট নয়, শিক্ষার ক্ষেত্রে শ্রেণীভেদ ও তারতম্য দূর করতে হবে। অর্থাৎ সার্বজনীন শিক্ষার বিষয়টাকে তিনি প্রাধান্য দিয়েছেন। তাহলে অর্থাৎ ধনী গরিব নির্বিশেষে সবার জন্য একই শিক্ষা কাঠামো প্রণয়ন করা হচ্ছে স্বাধীনতা রক্ষার একটি গুরুত্বপূর্ণ রক্ষা কবচ। এরপরে আমরা আসি প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতির প্রয়োগ। প্রত্যক্ষ গণতন্ত্র বলতে সরকার পরিচালনায় এবং আইন প্রণয়নে জনগণের সক্রিয় ও প্রত্যক্ষ ভূমিকা পালনকে বোঝায়। যেমন গণভোট, গণ উদ্যোগ, পদচ্যুতি প্রত্যেকটি প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতিগুলোতে ওগুলোকে অনেকে স্বাধীনতার রক্ষা কবচ বলে মনে করেন। অর্থাৎ জনগণের অংশগ্রহণকেই এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে। যে জনগণ, আমরা বলি যে গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন। অর্থাৎ জনগণ যদিও প্রত্যক্ষভাবে শাসন করে না, তবে কিছু কিছু ক্ষেত্রে জনগণের মতামত বা তাদের বিবেচনাকে মূল্যায়ন করা দরকার। অর্থাৎ বৃহত্তর জনগোষ্ঠীর যে অনুভূতি বা তাদের যে চাহিদা বা তাদের যে দাবি, এগুলোকে যদি উপেক্ষা না করে মূল্যায়ন করার ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রেও কিন্তু কি হতে পারে, স্বাধীনতা রক্ষা হতে পারে। তো সেক্ষেত্রে আমরা দেখব যে স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমরা গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে বা গণতান্ত্রিক সরকারকে আমরা এখানে মূল্যায়ন করতে পারি। এরপরে হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ, অতীব গুরুত্বপূর্ণ একটা রক্ষা কবচ, সেটা হচ্ছে জনমত। স্বাধীনতার সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ হচ্ছে সদা জাগ্রত জনমত। যে জনগণ সার্বিকভাবে সচেতন, তারা সবসময় সচেতন হচ্ছে, তারা তাদের দেশ সম্পর্কে, জাতি সম্পর্কে, তাদের সমসাময়িক অবস্থা সম্পর্কে যারা সবগুলোকে গুরুত্বের সাথে বিবেচনা করছে, তারা
সতর্ক দৃষ্টি রাখছে, সেক্ষেত্রে কেউ অর্থাৎ এবং সেই অনুযায়ী তাদের যুক্তিনিষ্ঠ মতামত প্রদান করে, সেই দেশ বা রাষ্ট্রে কিন্তু কি হচ্ছে, সেই সমাজ বা রাষ্ট্রগুলো কিন্তু খুব এগিয়ে যায়। তারা কিন্তু নাগরিক অধিকার বা স্বাধীনতাগুলোকে যথাযথভাবে ভোগ করতে পারে। অর্থাৎ নাগরিকগণ সচেতনভাবে স্বাধীনতা রক্ষায় অগ্রসর না হলে কিন্তু আমরা যে আগের যে রক্ষা কবচগুলোর কথা আলোচনা করেছি সেগুলো কিন্তু ব্যর্থ হবে। তাই জনগণকে নিজেদের স্বাধীনতা রক্ষা করতে নিজেরাই সচেষ্ট হবে। যেমন অধ্যাপক লাস্কি বলেছেন, চিরন্তন সতর্কতার মধ্যেই স্বাধীনতার মূল্য নিহিত। অর্থাৎ ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ লিবার্টি। অর্থাৎ আমাদেরকে যে এখন সচেতন হব বা আমরা একটু পরে সচেতন হব না তা না, আমাদের সার্বক্ষণিকভাবে আমাদের সতর্কতার সাথে আমাদের দৃষ্টি রাখতে হবে যে আমাদের স্বাধীনতা রক্ষা কবচগুলো ঠিকমতো রক্ষা হচ্ছে কিনা, বা সেই স্বাধীনতা রক্ষা কবচগুলোর মূল্যায়ন যদি আমরা করতে চাই তাহলে আমাদের সার্বক্ষণিকভাবে সেই রক্ষা কবচগুলোর উপাদানগুলোর উপর আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। এরপর হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি। অর্থনীতি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। একটা রাষ্ট্রের সার্বিক কল্যাণের ক্ষেত্রে অর্থনীতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেজন্য অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে স্বাধীনতা রক্ষার একটি অন্যতম হাতিয়ার। অর্থনৈতিক নিরাপত্তাই কোনো জাতিকে স্বাধীনতার স্বাদ দিতে পারে। অর্থাৎ অর্থনৈতিক সমৃদ্ধি বা অর্থনৈতিক স্বাধীনতা যদি বজায় না থাকে তাহলে সেই জাতি তার অর্থনৈতিক প্রয়োজনে অন্য জাতির কাছে পরাজিত বা পরাধীন থাকতে বাধ্য। এরপরে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা রক্ষা কবচ, সেটা হচ্ছে সরকার ও জনগণের মধ্যে সুসম্পর্ক। স্বাধীনতা সংরক্ষণের জন্য সরকার ও জনগণের মধ্যে সুসম্পর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা বলে থাকি যে জনগণই হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস। অর্থাৎ আমরা দেখি যে জনগণ যদি কোনো সরকারকে পছন্দ করে তারাই কিন্তু দল গঠন করতে পারে। সেক্ষেত্রে জনগণের সাথে যদি সেই সরকারের অর্থাৎ আমাদের গণতান্ত্রিক বিধি ব্যবস্থা যদি কি হয়, পারফেক্ট হয়, যথাযথ হয়, তাহলে কি হবে যে জনগণের দ্বারাই কিন্তু তাদের পছন্দের সরকার গঠিত হবে। তার ফলেই কিন্তু কি হবে, সরকার ও জনগণের মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকবে। এর ফলে আমাদের স্বাধীনতাগুলো রক্ষা হবে। এরপর হচ্ছে যোগ্য নেতৃত্ব। একটা নেতৃত্বেও হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ, কারণ একজন যোগ্য নেতাই জাতিকে তার নির্দিষ্ট লক্ষ্যে নিতে পারে, অর্থাৎ তার উন্নয়নের গতি অব্যাহত রাখতে পারে, জাতিকে একটা সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাহলে আমার প্রত্যেকটা জাতিরই একটা লক্ষ্য হচ্ছে তার সার্বিক উন্নয়ন সাধন করা, তার আর্থিক, সামাজিক, রাজনীতিক, সাংস্কৃতিক সকল দিকেই তাদের উন্নয়নের দিকে নিয়ে যাওয়া। তাহলে একটা যোগ্য নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। তাই স্বাধীনতা রক্ষার জন্য যোগ্য, শিক্ষিত, প্রজ্ঞা সম্পন্ন, নৈতিক মূল্যবোধ সম্পন্ন নেতৃত্ব অধিক প্রয়োজন। এরপরে হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। আমরা ক্ষমতার স্বতন্ত্রীকরণ পড়েছি, এটা কিন্তু বিকেন্দ্রীকরণ আলাদা বিষয়। অর্থাৎ ক্ষমতাটা শুধু কেন্দ্রে সীমাবদ্ধ না রেখে তৃণমূল পর্যায়ে, অর্থাৎ একেবারে রুট লেভেল থেকে একেবারে আপার পর্যন্ত ক্ষমতাকে যদি সুনিয়ন্ত্রিতভাবে বিকেন্দ্রিত করা হয় তাহলে সেখানে কি হয় যে জনগণের অধিকার বা স্বাধীনতা রক্ষিত হয়। অর্থাৎ এটা শাসন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হলেই কিন্তু স্বাধীনতার রক্ষা কবচগুলো সক্রিয় থাকবে। অর্থাৎ স্বাধীনতা রক্ষা কবচের অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। অধ্যাপক লাস্কি বলেছেন, ক্ষমতাকে ব্যাপকভাবে বন্টন করে দিয়েই কেবল ক্ষমতা ব্যবহারকারীর উপর নিয়ন্ত্রণ কার্যকর করা সম্ভব। আবারও বলছি, ক্ষমতাকে ব্যাপকভাবে বন্টন করে দিয়েই কেবল ক্ষমতা ব্যবহারকারীর উপর নিয়ন্ত্রণ কার্যকর করা সম্ভব। এরপর হচ্ছে সুসংগঠিত দলীয় ব্যবস্থা। সুসংগঠিত দলীয় ব্যবস্থাও হচ্ছে স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ।
বিশ্বের অধিকাংশ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সুসংগঠিত রাজনৈতিক দলগুলোই কিন্তু কি করে থাকে, সরকারি কার্যাবলীর উপরে সজাগ দৃষ্টি রাখতে পারে। অর্থাৎ সরকার কোনোভাবে জনগণের স্বাধীনতা হরণ করছে কিনা সেগুলো কিন্তু অর্থাৎ মানুষ তো, প্রত্যেকটা মানুষ কি করে, তার ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত থাকে, তাই না? অর্থাৎ আমরা সকালে উঠি, ঘুমাই, আমাদের কাজে যাই, আমাদের কাজগুলো সম্পন্ন করি, অর্থাৎ ব্যক্তিগত কাজের বাইরে কিন্তু আমরা তেমনটা সচেতন দৃষ্টি রাখতে পারি না। আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের দৈনন্দিন কাজ নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু একটা রাজনৈতিক দলের কাজগুলো কিন্তু ভিন্ন রকম। তারা জাতির হয়ে কাজ করে, জাতির সামগ্রিক স্বাধীনতা, তার সার্বভৌমত্ব বা একটা দেশের সার্বভৌমত্ব, জনগণের স্বাধীনতা, এগুলো সবগুলো, জনগণের কল্যাণ, সবগুলো দিকে দৃষ্টি রাখা কিন্তু রাজনৈতিক দলগুলোর জন্য সহজ। তাহলে সেক্ষেত্রে সুসংগঠিত একটা রাজনৈতিক দলই কিন্তু কি করতে পারে, জাতির স্বাধীনতা রক্ষা কবচের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এরপর হচ্ছে সবচেয়ে আরও গুরুত্বপূর্ণ হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা। জনগণ তার মতামত প্রকাশের বাহন হিসেবে কিন্তু সংবাদপত্রকে ব্যবহার করে থাকে। সংবাদপত্রের মাধ্যমেই প্রতিফলিত হয় জনগণের আশা, আকাঙ্ক্ষা, অনুভূতি, সব কিছু। তাহলে সংবাদপত্রের স্বাধীনতা হচ্ছে জনগণের বাক স্বাধীনতার একটা বাহন। জনগণের কিছু বলার থাকলে সে কিন্তু সংবাদপত্রের মাধ্যমে তার অনুভূতি ব্যক্ত করে। এই জন্য সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া নাগরিকের স্বাধীনতা সম্ভব নয়। তাহলে আমরা উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলতে পারি, বর্তমান গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীনতার রক্ষা কবচগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গণতান্ত্রিক রাষ্ট্রের প্রত্যেকটি ব্যক্তি তাদের নিজের কাজ কর্ম চলাফেরায় অধিকার রক্ষাগুলো করতে পারে খুব সহজে। সেজন্য প্রফেসর লাস্কি বলেছেন যে স্বাধীনতা রক্ষার জন্য প্রধানত যা প্রয়োজন তা হচ্ছে জনগণ এবং সরকারের আন্তরিক প্রচেষ্টা। অর্থাৎ জনগণ যদি তার স্বাধীনতা রক্ষায় আন্তরিক প্রচেষ্টা না দেখায় বা সরকারও যদি আন্তরিক না থাকে, অর্থাৎ শুধুমাত্র সরকারকেই আন্তরিক হলে যথেষ্ট হবে না, সেক্ষেত্রে জনগণকেও আন্তরিক হতে হবে, জনগণকেও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। সে যদি স্বাধীনতা ভোগ করতে চায় তাহলে যৌক্তিক আইনগুলো সে মেনে চলবে, তার অধিকারগুলো ভোগ করার যেমন তার স্বাধীনতা রয়েছে, তার কর্তব্যগুলো পালনের ক্ষেত্রেও তাকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। অর্থাৎ একটা দেশ তখনই সমৃদ্ধ হয়, তখনই গণতান্ত্রিক হয়, সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র হয়, যখন সরকার এবং জনগণের উভয়ের প্রচেষ্টা থাকে, আন্তরিকতা থাকে। তাহলে আমরা আজকে এই লেখার এই টপিকস দিয়ে আমরা কি বুঝতে পারলাম, যে স্বাধীনতা মানে কি, যা খুশি তাই করা, যা খুশি তাই করা না, আমাদের বিবেকের অনুশাসন মেনে চলতে হবে, কোনটা করা যৌক্তিক কোনটা অযৌক্তিক সেটা আমাদের মেনে চলতে হবে। স্বাধীনতার নামে আমাদের কখনোই উচ্ছৃঙ্খল আচরণ করা যাবে না। আমাদের বাক স্বাধীনতাকেও সংযতভাবে ব্যবহার করতে হবে, যাতে অন্যের অনুভূতিতে আঘাত না আসে। অর্থাৎ স্বাধীনতা অনেকগুলো আছে, তাই না? বাক স্বাধীনতা আছে, তারপরে তোমার অর্থনৈতিক স্বাধীনতা আছে, অনেকগুলো স্বাধীনতা। অর্থাৎ যা আমাদের করতে ইচ্ছা করে যে সেটাই কি আমরা করব, সেটাই কিন্তু আমরা করব না। আমরা দেখব যে কোনটা আসলে অযৌক্তিক, কোনটা অযৌক্তিক, কোনটা আইনগত আওতার মধ্যে আছে, কোনটা অন্যের স্বাধীনতা হরণ করছে, সবগুলো। অর্থাৎ আমি দলবদ্ধভাবে আমরা একটা সমাজে বসবাস করি, সম্মিলিতভাবে বসবাস করি। সুতরাং আমাদের এই সম্মিলিত ব্যবস্থার মধ্যে সহ অবস্থানের ক্ষেত্রে কোনো রকমে আমাদের এই উচ্ছৃঙ্খল আচরণ যাতে অন্যের স্বাধীনতাকে হরণ না করে। অর্থাৎ স্বাধীনতার নামে আমরা কখনোই স্বেচ্ছাচারী আচরণ করব না। আমাদের অবাধ আচরণ বা অনৈতিক আচরণ আমাদের কি করতে পারে, অন্যের স্বাধীনতাকে হরণ করতে পারে, সর্বোপরি আমাদের দেশ ও জাতির অকল্যাণ আসতে পারে। সুতরাং একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আমাদের সরকার, নাগরিক সবাইকেই সতর্কতা দৃষ্টি রেখে চলতে হবে। তাদের স্বাধীনতার
প্রকৃত মূল্য উপলব্ধি করতে হবে এবং স্বাধীনতার যে রক্ষা কবচগুলো আছে সবারই সেক্ষেত্রে সতর্ক দৃষ্টি রাখতে হবে। তবেই একটি দেশ সুন্দর হবে, সমৃদ্ধ হবে, শান্তিপূর্ণ হবে। আমরা সবাই শান্তি চাই, আমরা কেউই অশান্তি চাই না। সুতরাং শান্তিপূর্ণ একটা ভবিষ্যৎ করার জন্য, একটা শান্তিপূর্ণ, একটা সমৃদ্ধিপূর্ণ একটা জাতি তথা বিশ্ব গড়ার ক্ষেত্রে সব নাগরিক, সব রাষ্ট্রের কি রয়েছে, সমান গুরুত্বপূর্ণ ভূমিকা বা দায়িত্ব রয়েছে। এই পর্যন্ত আজকে। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে ইনশাল্লাহ। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।